আরবিআই রং দে P2P ফাইন্যান্সিয়াল সার্ভিসের ওপরে 10 লাখ টাকার লোন নিয়েছে, 10 লাখ টাকার পেনাল্টি লাগিয়েছে রং দে P2P ফাইন্যান্সিয়ালের ওপরে আন্ডার সেকশন 58G অ্যান্ড 58B RBI Act 1934। ঠিক আছে, কারণ হচ্ছে ডিসবার্স করে দিয়েছিল লোন দিয়েছিল ইন্ডিভিজুয়াল বরোয়ার্সকে উইদাউট স্পেসিফিক অ্যাপ্রুভাল অফ ইন্ডিভিজুয়াল লেন্ডার্স। ঠিক আছে, আরবিআই রং দে P2P ফাইন্যান্সিয়ালের ওপরে 10 লাখ টাকা পেনাল্টি লাগিয়েছে কিসের আন্ডারে? সেকশন 58G সেকশন 58B অফ RBI Act 1934, কারণ ডিসবার্স করে দিয়েছিল লোন ইন্ডিভিজুয়াল বরোয়ার্সকে কোনো স্পেসিফিক অ্যাপ্রুভাল, কোনো ডিসবার্স করে দিয়েছিল লোন কোনো স্পেসিফিক অ্যাপ্রুভাল যেগুলো রিকোয়ার্ড হয় ওগুলো দেয়নি, তা সত্ত্বেও দিয়ে দিয়েছিল। আরবিআই পেনাল্টি লাগিয়েছে এক্সপেরিয়ান ক্রেডিট ইনফরমেশন কোম্পানির ওপরে 2 লাখ টাকার আন্ডার সেকশন 25 অ্যান্ড সেকশন 23 অফ CICR অ্যাক্ট 2005 আর 6। আরবিআই পেনাল্টি লাগিয়েছে এক্সপেরিয়ান ক্রেডিট ইনফরমেশন কোম্পানির ওপরে ₹2 লাখ আন্ডার সেকশন 25 সেকশন 23 অফ CICR অ্যাক্ট 2005 অ্যান্ড 6। কেন? বড়োয়ার ক্রেডিট ইনফরমেশনের আপডেট দেয়নি সিআইসিকে 7 দিনের মধ্যে। এর থেকে তুমি কি জানতে পারছো যে বড়োয়ারকে যদি ক্রেডিট ইনফরমেশনের আপডেট তোমাকে সিআইসিকে 7 দিনের মধ্যে দিতে হবে, আর বড়োয়ারকে রেসপন্ড করতে হবে 30 দিনের মধ্যে, না হলে পেনাল্টি লাগবে। এক্সপেরিয়ান ক্রেডিট ইনফরমেশন কোম্পানিকে সেজন্য 2 লাখ টাকার পেনাল্টি লাগিয়েছে আন্ডার সেকশন 25 অ্যান্ড সেকশন 23 অফ CICR অ্যাক্ট 2005 অ্যান্ড 6। ঠিক আছে, আরবিআই পেনাল্টি লাগিয়েছে আইডিবিআই ব্যাংকের ওপরে 36,30,000। আইডিবিআই ব্যাংক 36,30,000 আন্ডার সেকশন 11(3) অ্যান্ড সেকশন 10(4) 11(3) 10(4 ফিমা অ্যাক্ট 1999। ঠিক আছে, কোনো ডিউ ডিলিজেন্স করেনি প্রসেসিং ইনওয়ার্ড রেমিটেন্স অফ ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ওপেন বাই কনস্টিটিউয়েন্টস। ঠিক আছে, আইডিবিআই ব্যাংকের ওপরে 36,30,000 রুপিসের পেনাল্টি লাগিয়েছে আন্ডার সেকশন 11(3) সেকশন 10(4 অফ ফিমা অ্যাক্ট 1999, কারণ ইনওয়ার্ড রেমিটেন্সের ক্ষেত্রে যে ডিউ ডিলিজেন্সের দরকার পড়ে সেটা করেননি, তার জন্য পেনাল্টি লাগিয়ে দিয়েছে। ফরেন কারেন্সি অ্যাকাউন্ট এই 4টে টাইপ হয়, যেমন হচ্ছে এক্সচেঞ্জ আর্নার ফরেন কারেন্সি অ্যাকাউন্ট। এখানে রেসিডেন্ট রিসিভ করে অ্যাব্রড থেকে মানি, রেসিডেন্ট রিসিভ করে অ্যাব্রড থেকে। ঠিক আছে, রেসিডেন্ট FCA, এখানে রিটার্নিং যে এনআরআই আছে ওরা রাখে ফরেন আর্নিংসে। ঠিক আছে, ফরেন এক্সচেঞ্জ নন রেসিডেন্ট অ্যাকাউন্ট মানে যারা রেসিডেন্টই নয়, রেসিডেন্ট যারা এনআরআই এর ক্যাটাগরিতে আসে না, আর নন রেসিডেন্ট হচ্ছে এনআরআই এর ক্যাটাগরিতে আসবে। ঠিক আছে, এনআরআই টু হোল্ড ডিপোজিট ইন ফরেন কারেন্সি, এনআরআই ফরেন কারেন্সিতে রাখতে পারবে, রিটার্নিং এনআরআই তাদের ফরেন আর্নিংস রাখতে পারবে। আর এসক্রো অ্যাকাউন্ট একটা হচ্ছে যেখানে তোমার কন্ট্রাকচুয়াল পারপাসে টাকা রাখা হয়, সেটা হচ্ছে এসক্রো অ্যাকাউন্ট অথবা প্রজেক্ট অ্যাকাউন্ট। ওকে, নাও আরবিআই পেনাল্টি লাগিয়েছে কার উপরে? সিটি ব্যাংক এর ওপরে আরবিআই পেনাল্টি লাগিয়েছে। কত টাকার পেনাল্টি লাগিয়েছে? 36,28,000 এর পেনাল্টি লাগিয়েছে আন্ডার সেকশন 11(3) ফিমা অ্যাক্ট 1999। ওখানে সেকশন 3 আর 10(4) সেকশনও ছিল, কিন্তু এখানে ওটা নাই, এখানে শুধু সেকশন 11(3) আছে। কিসের আন্ডারে লাগিয়েছে? রিপোর্ট করেনি ট্রানজাকশন আন্ডারটেকেন আন্ডার লিবারালাইজ রেমিটেন্স স্কিমের আন্ডারে যে ট্রানজাকশন হয়েছে ওটার রিপোর্ট করেনি, তাই। লিবারালাইজ রেমিটেন্স স্কিম 2004-এ এসছে, যেখানে তুমি $2.5 লাখ পার ফাইন্যান্সিয়াল ইয়ারে স্পেন্ড করতে পারবে আউটসাইড ইন্ডিয়ার আউটসাইডের যে কোনো জায়গায় তুমি $2.5 মিলিয়ন
মিলিয়ন ডলার স্পেন্ড করতে পারবে, এর বেশি করতে পারবে না, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইন্ডিয়া FIUIND RBI এর সাথে PML এর আন্ডারে কোলাবরেট করেছে। PML হচ্ছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, ঠিক আছে। PML এর ফুল ফর্ম হচ্ছে এটা। এখানে এর আন্ডারে কি করবে, অবভিয়াসলি PML এ যাতে অ্যাপ্লাই করা যায় সেটাই করবে, যেমন একটা নোডাল অফিসার অ্যাপয়েন্ট করবে, শেয়ার করবে ইনফরমেশন, ট্রেনিং দেবে যারা অফিসার থাকবে ওদেরকে, তারপর রেড ফ্ল্যাগস দেবে, যেখানে সাসপিশিয়াস ট্রানজাকশন হবে ওটার উপরে রেড ফ্ল্যাগস কী আছে ওগুলো জানাবে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে RBI পেনাল্টি লাগিয়েছে PNBর ওপরে, কত, 29,60,000 29,60,000 আন্ডার সেকশন 44 under section 47A1C, section 46(4)I, section 51(1) under Banking Regulation Act 1949, কারণ নন মেনটেনেন্স অফ মিনিমাম ব্যালেন্স ইন অপারেটিভ অ্যাকাউন্টের ওপরে, ঠিক আছে। কি হয়েছে ব্যাপারটা, PNBর ওপরে RBI পেনাল্টি লাগিয়েছে 29,60,000 আন্ডার 47A1C, 46(4)I আর 51(1) ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949, নন মেনটেনেন্স অফ মিনিমাম ব্যালেন্স মেনটেন করেনি যে সমস্ত ইনঅপারেটিভ অ্যাকাউন্ট, মানে এই অ্যাকাউন্টগুলো অপারেটিভই নয়, তাদের উপরে তুমি মিনিমাম ব্যালেন্সের মেনটেনেন্স ফি কী করে নিতে পারো, এই জিনিসটাই করেছিল বলে PNBর ওপরে 29,60,000 পেনাল্টি লাগিয়েছে। এবার পেনাল্টি লাগিয়েছে IDFC ফার্স্ট ব্যাংকের ওপরে 38,60,000 ওপরে, 38,60,000 পেনাল্টি লাগিয়েছে IDFC ফার্স্ট ব্যাংকের ওপরে আন্ডার সেকশন 47A1C, সেকশন 46(4)I, আর ওখানে এক্সট্রা একটা সেকশন ছিল কি, সেকশন 51(1), এটা এখানে নাই, ঠিক আছে। এখানে সেকশন 47(1C) আছে, সেকশন 46(4)I ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949, কারণ কাস্টমার ডিউ ডিলিজেন্স করেনি যখন ওপেনে করছিল একটা কারেন্ট অ্যাকাউন্ট, সার্টেন সোল প্রোপাইটার ফার্মসের করছিল, তখন করেনি। এবার সোল প্রোপাইটারি ফার্মস কি হয় ওটা একবার দেখি। সোল প্রোপ্রাইটারি ফার্মস FIR, সোল প্রোপ্রাইটার ফার্মস হচ্ছে একটা বিজনেস স্ট্রাকচার যেখানে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ওনস অ্যান্ড অপারেট। সোল প্রোপ্রাইটার হচ্ছে একটা বিজনেস স্ট্রাকচার ওয়্যার সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ওনস অপারেট দ্য এন্টায়ার বিজনেস, মানে একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল যে ওনও করে অপারেটও করে এন্টায়ার বিজনেস, কোনো লিগাল সেপারেশন নাই বিটুইন ওনার অ্যান্ড দ্য বিজনেস, মানে ওনারই যা বিজনেসও তাই, কোনো ডিফারেন্সিয়েশন নাই, সিঙ্গেল ওনারশিপ, দ্য বিজনেস ইজ ওনড। সিঙ্গেল ওনারশিপে কি হয়, দ্য বিজনেস ইজ ওনড অ্যান্ড অপারেটেড বাই ওয়ান পার্সন, কোনো লিগাল সেপারেশন নাই, আনলিমিটেড লায়াবিলিটি, ওনার ইজ পার্সোনালি রেসপন্সিবল ফর অল বিজনেস ডেটস অবলিগেশন সব কিছু ওর ওপরেই লায়াবিলিটি আসবে, ফুল কন্ট্রোল থাকে, easy to establish, pass through taxation, business profit losses are reported on the owner's personal income tax return, popular for small business, it's a common choice for small business freelancer and consultant, ঠিক আছে। সোল প্রোপ্রাইটার যেখানে ওই বিজনেস চালাচ্ছে ওই সব, ঠিক আছে। এরপরে আছে RBI পেনাল্টি লাগিয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ওপরে 63.60 লাখ under section 47A1C, section 46(4)I, section 51 Banking Regulation Act 1949,
কোলাট্রাল সিকিউরিটি এগ্রি লোনসের আর এমএসএমই লোনসের জন্য নিয়েছিল, ঠিক আছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক 63,60,000 রুপিস নিয়েছে আন্ডার, এর পেনাল্টি রেপোরে লাগানো হয়েছে কারণ 47A1C 46(4)(I) 51(1) RBI ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 কোলাট্রাল সিকিউরিটি নিচে এগ্রি লোনস আর এমএসএমইর ওপরে। পেনাল্টি লাগিয়েছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 71,30,000 rupees under 58G 58B of RBI Act 1934 কারণ ডিসক্লোজ করেনি প্রসেসিং ফিজ অ্যান্ড আদার চার্জেস যেটা সার্টেন লোনসের ওপরে লাগানো হয়েছে। তুমি কেন নিয়েছো সেটা তো তোমাকে বলতে হবে, সেটা বলেনি। নট গেভ ফাইনাল চান্স যায়নি যাতে রিপে করা যায় লোনস, সেখানে ফাইনাল চান্স দেয়নি। একবার ডিসক্লোজ করেনি কিসের জন্য তুমি ফিজ অ্যান্ড আদার চার্জেস নিচ্ছ। মাল্টিপল কাস্টমার আইডেন্টিফিকেশন কোডস ইনস্টেড অফ ইউনিক কাস্টমার আইডেন্টিফিকেশন কোড। ইউনিক কাস্টমার আইডেন্টিফিকেশন কোডস এখন লাগু হয়ে গেছে, যেখানে সমস্ত কাস্টমারদের একটা ইউনিক কোড থাকবে। আগে অনেকগুলো আলাদা ছিল, কিন্তু ব্যাংকে এটা খুঁজে পেতে সুবিধা হয়, তাই এখন এক ধরনেরই কোড থাকে, সেটা করেনি। not convey details of loan sanction, not convey details of loans in sanction letter। স্যাংশন লেটারে লোন কিসের জন্য তুমি লোনটা দিচ্ছ সেটা তো তোমাকে বলতে হবে, ওটা ওরা করেনি। তাহলে কি করেনি এখানে দেখি। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 71,30,000 রুপিস নিয়েছে সেকশন 58G সেকশন 58B RBI Act 1934। কি করেনি, ডিসক্লোজ করেনি প্রসেসিং ফিজ আর চার্জেস কিসের জন্য নিচ্ছে সেটা বলেনি। তারপরে ফাইনাল চান্স দেয়নি যাতে লোনটা রিপে করে দেয়, এটা দেয়নি, এটা করেনি। মাল্টিপল কাস্টমার আইডেন্টিফিকেশন কোডস নিয়েছে ইনস্টেড অফ ইউনিক আইডেন্টিফিকেশন কাস্টমার কোড, ঠিক আছে। আর কনভে করেনি ডিটেলস লোন স্যাংশনের, যে লোন তুমি কেন দিয়েছে সেটা তো তুমি বলো, কিন্তু সেটা করেনি। মানে টোটাল 4টে ফল্ট ছিল, সেজন্য পেনাল্টি লাগিয়েছে ওর ওপরে। এবার লাগিয়েছে কার ওপরে, ইন্ডিয়ান ব্যাংকের ওপরে। ইন্ডিয়ান ব্যাংকের ওপরে রুপিস 1,61,40,000 রুপিসের পেনাল্টি লাগিয়েছে আন্ডার সেকশন 47A1C 46(4)(I) আর 51(1) ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 not mentioned রিটার্ন অন ইন্টারেস্ট অন এমএসএমই লোনস। এমএসএমই লোনে কত রিটার্ন অন ইন্টারেস্ট নিচ্ছে, নেই রেট অফ ইন্টারেস্ট নিচ্ছে সেটা বলেনি, মেনশন করেনি। আর কিছু করেছে, আর টেকেন সিকিউরিটি কেসিসি লোন কিষাণ ক্রেডিট কার্ড কোলাট্রাল সিকিউরিটি নিয়েছে। কিন্তু এখানে হচ্ছে যে কেসিসির ওপরে যদি কেউ আপ টু 1.6 লাখের লোন নেয় তাহলে তুমি তার কাছ থেকে কোলাট্রাল নিতে পারবে না। আর এমএসএমই লোনসে যদি কেউ 10 লাখ অবধি লোন নেয় তুমি তার কাছে কোলাট্রাল নিতে পারবে না। কিন্তু এটা কি ছিল, কোন ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক মানেনি, ঠিক আছে। not transfer eligible amount depository এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ডে পাঠায়নি যে এলিজিবল অ্যামাউন্টগুলো ছিল। DEAF কি, ডিপোজিটরি এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ড, যেখানে মানি যেগুলো অপারেট হয় না আপন ফর 10 years অর মোর, 10 বছর আর বেশি হয়ে গেছে ওই অ্যাকাউন্টগুলো অপারেট হয় না, কিন্তু ওর মধ্যে টাকা আছে, সেইগুলো আনক্লেমডগুলো তোমাকে এই ডিপোজিটরি এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ডে দিতে হয়, ঠিক আছে। তাহলে এখানে কি দোষ করেছে ইন্ডিয়ান ব্যাংকের ওপরে 1,61,40,000 পেনাল্টি লাগিয়েছে 47A1C 46(4)(I) আর 51(1) ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। এখানে তোর মেনশন করেনি রেট অফ ইন্টারেস্ট এমএসএমই লোনসের উপরে,
যে কোলাট্রাল সিকিউরিটি নিয়েছে কেসিসি লোনস, যেখানে 1.6 লাখ অবধি কোনো কোলাট্রাল সিকিউরিটি লাগে না, কিন্তু এরা তাও কোলাট্রাল সিকিউরিটি নিয়েছে। এমএসএমই লোনসের ওপরেও কোলাট্রাল সিকিউরিটি নিয়েছে। আর যে ট্রান্সফার করেছে, নট ট্রান্সফার, এলিজিবল অ্যামাউন্ট যেটা ছিল সেটা ট্রান্সফার করেনি ডিপোজিটরি এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ড। ডিপোজিটরি এডুকেশন আর অ্যাওয়ারনেস ফান্ড, ডিপোজিটরি এডুকেশন অ্যাওয়ারনেস ফান্ডে যদি 10 বছর আর বেশি হয়ে যায়, যে সমস্ত অ্যাকাউন্টে টাকা পড়ে আছে, অপারেট হয়নি, তাহলে সেইগুলো এই DAF এ চলে যায়, ডিপোজিটরি এডুকেশন অ্যাওয়ারনেস ফান্ড। ওকে, এবার নেক্সট কি আছে, RBI মেক্স। এখানে প্রথম নিউজ হচ্ছে RBI রিডিউস করেছে রিস্ক ওয়েটস ব্যাংক লেন্ডিংয়ের ওপরে। RBI রিডিউস করেছে রিস্ক ওয়েটস ব্যাংক লেন্ডিং, যেখানে NBFC আর মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের জন্য। এবার মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন কি, যাদের হাউস হোল্ড ইনকাম আপ টু 3 লাখের মধ্যে যাদের হাউস হোল্ড ইনকাম, তাদেরকে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন বলে। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন মাইক্রো ফাইন্যান্স লোন দেয়, ঠিক আছে। আন্ডার সেকশন 2135A ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949, আন্ডার সেকশন 2135A ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। ফর NBFC রিডিউস করা হয়েছে রিস্ক ওয়েটস 25 বেসিস পয়েন্টস ফ্রম 125% টু 100%। মানে এখন NBFCদের জন্য করা হয়েছে কত, NBFCদের জন্য করা হয়েছে 100%, ঠিক আছে, রিস্ক ওয়েটস। আর এটা ইমিডিয়েটলি এফেক্টিভ নয়, 1 এপ্রিল 2025 থেকে এফেক্টিভ হবে। আর মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের জন্য 75% রিস্ক করা হয়েছে, কিন্তু যদি তুমি কনজামশন পারপাসে লোন নাও, তাহলে সেখানে রিস্ক হবে 100%, ঠিক আছে। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন এক্সটেন্ড করা যায় রিজিওনাল রুরাল ব্যাংক আর লোকাল এরিয়া ব্যাংকে, রিস্ক ওয়েটস এখন হবে 100%, ঠিক আছে। 75% হচ্ছে ওভারঅল যদি কনজামশন পার্সনের নাও তাহলে 100%, আর লোকাল রিজিওনাল রুরাল ব্যাংক আর লোকাল এরিয়া ব্যাংকে নাও তাহলেও 100% হবে। আর রিস্টোর করেছে রিস্ক, এটা ইমিডিয়েটলি এফেক্টিভ হবে। NBFCর ক্ষেত্রে 1 এপ্রিল থেকে হচ্ছে, আর এখানে ইমিডিয়েটলি এফেক্টিভ হবে। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন লোনস যদি তুমি কনজিউমার পারপাস ছাড়া অন্য কোনো কারণে লোন নাও, তাহলে সেটা রেগুলেটরি রিটেল পোর্টফোলিওর আন্ডারে আসবে। রেগুলেটরি রিটেল পোর্টফোলিও হচ্ছে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের মতনই, যেখানে যারা মাইক্রো ফাইন্যান্স এর জন্য লোন নিতে আসে তাদেরকে দেওয়া হয়। RBI ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ারনেস উইক সেলিব্রেট করেছে আন্ডার হার পেমেন্ট ডিজিটাল মিশন। আর এখানে থিম কি ছিল, ইন্ডিয়া পেজ ডিজিটালি, ঠিক আছে। RBI ডিজিটাল অ্যাওয়ারনেস উইক, RBI ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ারনেস উইক সেলিব্রেট করেছে আন্ডার হার পেমেন্ট ডিজিটাল মিশন। ইন্ডিয়া পেজ ডিজিটালি হলো থিম, ঠিক আছে। RBI ন্যাশনাল সেন্টার ফর ফাইন্যান্সিয়াল এডুকেশন আন্ডার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্পেইন রান করেছে। এখানে ফাইন্যান্সিয়াল লিটারেসি সেন্টার লিড ব্যাংকের কাজ করবে। আর পাবলিক অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন হচ্ছে RBI कहता है। এখানে ফেম ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস মেসেজেস, RNSFE National Strategy for Financial Education below 18 years and above 60 years কোল্যাব করবে সেন্টার ফর ফাইন্যান্সিয়াল লিটারেসি, ঠিক আছে। 2017তে RBI 29 স্টেট 5টা UT এক্সক্লুডিং আন্দামান নিকোবর আইল্যান্ডে ইউজ করেছে OECD INFE টুলকিট, যেটা হচ্ছে অরিজিনেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট /ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অন ফাইন্যান্সিয়াল এডুকেশন, ঠিক আছে। তাহলে এখানে মেইন ব্যাপার কি হচ্ছে, RBI ন্যাশনাল সেন্টার ফর ফাইন্যান্সিয়াল এডুকেশনের সাথে করেছে কোল্যাব আন্ডার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এখানে তো লিড ব্যাংক হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি সেন্টার, RBI कहता হচ্ছে একটা পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন,
ফেম আর NSFE ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ফাইন্যান্সিয়াল এডুকেশন, এরা বিলো 18 ইয়ার্স এজ অ্যান্ড অ্যাবভ 60 ইয়ার্স অফ এজের বিলো 18 ইয়ার অ্যাবভ 16 ইয়ারদের ফাইন্যান্সিয়াল লিটারেসি দেবে। 2017-তে RBI 29 স্টেজ 5টা ইউটিজে করেছিল আন্ডার OECD INFE টুলকিট, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ইন অন ফাইন্যান্সিয়াল এডুকেশন। ঠিক আছে, RBI অন ট্যাপ কোহর্ট রেগুলেটরি সাউন্ডবক্স লঞ্চ করেছে, এনকারেজ করবে ইনোভেশন ফাইন্যান্সিয়াল সেক্টরে, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাস্টেনেবিলিটির ওপরে। ঠিক আছে, দুটো ফোকাস পয়েন্ট থাকবে, একটা হচ্ছে ফেসিলিটেটিভ, একটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। RBI অন ট্যাপ কোহর্ট রেগুলেটরি সাউন্ড বক্স এনেছে যাতে ফাইন্যান্সিয়ালে ইনোভেশন কিছু তুমি করবে, ইনোভেশন আনবে ফাইন্যান্সিয়াল সেক্টরে। ঠিক আছে, রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ আর সাস্টেনেবিলিটি। ওকে, দুটো ফোকাস পয়েন্ট, একটা ফেসিলিটেটিভ, একটা রিস্ক ম্যানেজমেন্ট। ফেসিলিটেটিভ হচ্ছে ইনভলভস বিল্ডিং ক্যাপাসিটি অ্যান্ড ডেভেলপিং দ্য অ্যান ইকোসিস্টেম ফর গ্রিন ফাইন্যান্স, আর রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরে। ঠিক আছে, RBI নিউ ফ্রেমওয়ার্ক এনেছে সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন ফর অ্যাকাউন্ট এগ্রিগেটর ইকোসিস্টেম। মানে কি হচ্ছে যে অ্যাকাউন্ট এগ্রিগেটর ইকোসিস্টেম যেটা আছে সেটা নিজেই নিজেকে যাতে সেলফ রেগুলেট করতে পারে তার জন্য নতুন নতুন ব্যবস্থা রুলস আনছে। এছাড়াও কি অপারেট করে উইদিন এক্সিস্টিং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, এরা অপারেট করবে অ্যাকাউন্ট এগ্রিগেটর ইকোসিস্টেমের জন্য। টেকনিক্যাল স্পেসিফিকেশন ফ্রেমড আর পাবলিশ কে করবে? রিজার্ভ ব্যাঙ্ক ইনফরমেশন টেকনোলজি, রিজার্ভ ব্যাঙ্ক ইনফরমেশন টেকনোলজি ফ্রেম আর পাবলিশ করবে। ঠিক আছে, আর যে এলিজিবল পার্টিস তারা কিভাবে অ্যাপ্লাই করবে? প্রভা পোর্টালে। মানে এই যে অ্যাকাউন্ট এগ্রিগেটর ইকোসিস্টেম তুমি বানাবে, এটার জন্য কাউকে একটা তো লাগবে যে এগুলো রেগুলেট করবে, আর তার বাবা হবে RBI ধরো। ঠিক আছে, তার বাবা হবে তার বাবা হবে RBI একটা কাউকে চুজ করবে যার মধ্যে অ্যাকাউন্ট এগ্রিগেটর ইকোসিস্টেমটা পুরো রান করবে। তাহলে এই বাবাটা যে হবে সে প্রভা পোর্টালের থ্রু অ্যাপ্লাই করবে। লাস্ট ডেট কবে? 15 জুন 2025। প্রভা পোর্টাল কি? প্রভা পোর্টাল হচ্ছে প্ল্যাটফর্ম ফর রেগুলেটরি অ্যাপ্লিকেশন ভ্যালিডেশন অ্যান্ড অথরাইজেশন, প্ল্যাটফর্ম ফর রেগুলেটরি অ্যাপ্লিকেশন ভ্যালিডেশন অ্যান্ড অথরাইজেশন। 15 জুন 2025 হচ্ছে লাস্ট ডেট টু অ্যাপ্লাই। এছাড়াও হচ্ছে SRO সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন হচ্ছে নন গভর্নমেন্টাল বডি, এখানে কোনো প্রফিটের জন্য কিছু করা হয় না। আন্ডার সেকশন 8 কোম্পানিজ অ্যাক্ট 2013, আন্ডার সেকশন 8 কোম্পানিজ অ্যাক্ট 2013 আন্ডারে রেজিস্টার থাকতে হবে যে এটাকে অপারেট করতে চাইবে তাকে। নেটওয়ার্থ হতে হবে 2 CR, 1 বছরের মধ্যে হলেও চলবে অথবা যদি প্রথম থেকেও হয় তাহলেও চলবে। should not hold 10% or more, 10%-এর বেশি কোম্পানির যে শেয়ার সেটা হোল্ড করতে পারবে না। পেড আপ ক্যাপিটাল 10% অফ পেড আপ ক্যাপিটাল হোল্ড করতে পারবে না, মানে ম্যাক্সিমাম 10% বা ম্যাক্সিমাম 10%ই পারবে, এর থেকে বেশি পারবে না। নট হোল 10% অর মোর, মানে 10%ও পারবে না, 9% ম্যাক্সিমাম করতে পারবে। শুড হ্যাভ IT ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে যাতে প্রোভাইড করতে পারে টেক সলিউশন, আর টাইম ফ্রেমওয়ার্কের মধ্যে তোমাকে টেক সলিউশন পাঠাতে হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট 25 ইউনিক এন্টিটিস ইচ ফ্রম FIP হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন প্রোভাইডার্স, আর ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইউজার, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন প্রোভাইডার, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইউজার। ফুল টাইম মেম্বার থাকতে হবে, অ্যাটলিস্ট 25 ফুল টাইম মেম্বার থাকতে হবে। অ্যাকাউন্ট এগ্রিগেটর 2026-এ এসছে, সিকিউর করে এক্সচেঞ্জ অফ ফাইন্যান্সিয়াল ডেট বিটুইন FIPs অ্যান্ড FIUs। একবার রিভাইজ দেখিয়ে নিই। RBI নিউ ফ্রেমওয়ার্ক এনেছে সেলফ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক SRO, সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন অন অ্যাকাউন্ট এগ্রিগেটর ইকোসিস্টেমের জন্য। এখানে ফ্রেম আর পাবলিশ কে করবে? রিজার্ভ ব্যাঙ্ক ইনফরমেশন টেকনোলজি, আর এলিজিবল পার্টি অ্যাপ্লাই করতে পারবে থ্রু প্রভা পোর্টাল।
প্ল্যাটফর্ম ফর রেগুলেটরি অ্যাপ্লিকেশন ভ্যালিডেশন অথরাইজেশন। লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লাই করার 15 জুন 2025। এছাড়া নট ফর প্রফিট, আর তাকে রেজিস্টার থাকতে হবে সেকশন 8 কোম্পানিজ অ্যাক্ট 2013-র মধ্যে। আর যে 2 CR এর 2 CR নেটওয়ার্থ আনতে হবে 1 বছরের মধ্যে, আর 10% অর মোর পেড আপ ক্যাপিটালে হোল্ড করতে পারবে না। ঠিক আছে, শুড হ্যাভ IT ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে যেটা টেকনিক্যাল সলিউশন টাইমলি প্রোভাইড করতে পারবে, আর অ্যাটলিস্ট 25টা ইউনিক এন্টিটিস থাকবে, FIP ফাইন্যান্সিয়াল ইনফরমেশন প্রোভাইডার্স, FIUs ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইউজার্স ফুল টাইম মেম্বার হিসেবে থাকবে। অ্যাকাউন্ট এগ্রিগেটর 2016 থেকে শুরু হয়েছিল, সিকিউর করে এক্সচেঞ্জ অফ ফাইন্যান্সিয়াল ডেটা বিটুইন FIPs অ্যান্ড FIUs। ঠিক আছে, RBI অ্যাওয়ার্ড দিয়েছে, RBI-কে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2025, ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2025 বাই সেন্ট্রাল ব্যাংক লন্ডন UK। এটা হচ্ছে প্রভা পোর্টাল আর সারথি ডেটাবেসের জন্য, যেটা ডেভেলপ করেছে RBI নিজে। সারথি হচ্ছে একটা ডেটাবেস যেটা জানুয়ারি 2023-এ ডেভেলপ করা হয়েছে। ঠিক আছে, আর প্রভা পোর্টালের থ্রু সারথিতে যায়। প্রভা পোর্টাল হচ্ছে ডিজিটাল রেগুলেটরি অ্যাপ্লিকেশন পোর্টাল মে 2024-এ, ওটা 2023-এ, এটা 2024-এ দেওয়া হয়েছে, বানানো হয়েছে। টোটাল 70টা অ্যাপ্লিকেশন আছে RBI এর সাইবার সিকিউরিটি এনহ্যান্স করার জন্য। ঠিক আছে, এখানে আরেকবার দেখি RBI-কে কে দিয়েছে ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড দিয়েছে, কে দিয়েছে সেন্ট্রাল ব্যাংক দিয়েছে লন্ডন UK প্রভা আর সারথি পোর্টালের জন্য, যেটা ডেভেলপ করেছে RBI। সারথি হচ্ছে ডেটাবেস, জানুয়ারি 2023-এ বানানো হয়েছে, আর প্রভা হচ্ছে পোর্টাল যেটা মে 2024-এ বানানো হয়েছে। টোটাল 70টা অ্যাপ্লিকেশন আছে সাইবার সিকিউরিটি এনহ্যান্স করার জন্য। ঠিক আছে, RBI ব্যাংক অফ মরিশাস ক্রস বর্ডার ট্রানজাকশনের জন্য কোলাবোরেট করেছে। ঠিক আছে, RBI আর ব্যাংক অফ মরিশাস। ওকে, ভারত পে সাবসিডি অফ রেজিলিয়েন্ট পে, রাইট? ভারত পে সাবসিডি অফ রেজিলিয়েন্ট পেমেন্ট মানে রেজিলিয়েন্ট পেমেন্ট অনলাইন এগ্রিগেটরের লাইসেন্স পেয়েছে। রেজিলিয়েন্ট পে অনলাইন পেমেন্ট এগ্রিগেটরের লাইসেন্স পেয়েছে, যেটা হচ্ছে ভারত পে সাবসিডি। ঠিক আছে, ব্র্যান্ড নেম হচ্ছে ভারত পে এক্স হচ্ছে নাম দেবে। অনলাইন পেমেন্ট এগ্রিগেটর টোটাল 41 কোম্পানিজ আছে, আর 28টা কোম্পানি এমন আছে যারা ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল পেয়েছে। ভারত পে হচ্ছে অনলি কোম্পানি যার কাছে NBFC লাইসেন্স আছে। ঠিক আছে, ভারত পে রেজিলিয়েন্ট পেমেন্ট অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটরের অপারেট করার লাইসেন্স পেয়েছে, ব্র্যান্ড নেম হবে ভারত পে এক্স। টোটাল 41 কোম্পানিজ আছে যারা অপারেট করে অ্যাজ এ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর, আর 28 কোম্পানিজ আছে যাদের কাছে ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল আছে। আচ্ছা, RBI গ্রান্ট করেছে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন পিরামিড ফাইন্যান্সকে অপারেট করতে পারবে NBFC ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্রেডিট কোম্পানি। এটা পুরোটাই একসাথেই আছে, NBFC ICC। ঠিক আছে, NBFC ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্রেডিট কোম্পানি উইদাউট অ্যাকসেপ্টিং পাবলিক ডিপোজিট অ্যাকসেপ্ট করতে পারবেন না। আন্ডার সেকশন 45 IA ইনভেস্টমেন্ট কিছু একটা হবে IA অফ RBI অ্যাক্ট 1934 বিফোর হাউজিং ফাইন্যান্স কোম্পানি ছিল। মিনিমাম নেট ওন ফান্ড থাকতে হবে 5 CR। ঠিক আছে, 5 CR এখানে RBI গ্রান্ট করেছে সেন্টার অফ রেজিস্ট্রেশন পিরামিড ফাইন্যান্সকে আন্ডার NBFC ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্রেডিট কোম্পানি উইদাউট অ্যাকসেপ্টিং পাবলিক ডিপোজিট কোনো অ্যাকসেপ্ট করতে পারবে না। সেকশন 45 IA RBI অ্যাক্ট 1934 হাউজিং ফাইন্যান্স কোম্পানি ছিল এর আগে। মিনিমাম নেট ওন ফান্ড হচ্ছে NBFC ICCর জন্য ₹5 CR। ওকে, NBFC গ্রান্ট করেছে। এবার NBFC লাইসেন্সই দিয়েছে কাকে? সিকিউর ফাইন্যান্সকে NBFC লাইসেন্স দিয়েছে। NBFC সিকিউর ফাইন্যান্স
এনবিএফসি লাইসেন্স সিকিওর ফাইন্যান্সকে অফার করবে এডুকেশন লোন ₹50,000 থেকে 5 লাখ অবধি। এম হচ্ছে 100 CR লোন দেবে প্রথম বছর, 1000 CR লোন দেবে দ্বিতীয় বছর। রিকোয়ারমেন্ট অফ ফর এনবিএফসি লাইসেন্স কোম্পানিজ অ্যাক্ট 2013, মিনিমাম নেট ওন ফান্ড ₹2 CR। ঠিক আছে, এনবিএফসি লাইসেন্স কাকে দিয়েছে? সিকিওর ফাইন্যান্সকে। অফার করবে এডুকেশন লোনস 50,000 থেকে 5 লাখ। এম হচ্ছে 100 CR লোন দেবে প্রথম বছর, দ্বিতীয় বছর 1000 CR লোন দেবে, এডুকেশন লোন দেবে। ঠিক আছে, 2030 অবধি 1000 CR, প্রথম বছর 100। এটা অতটা ইম্পর্টেন্ট নয়। কাকে দিয়েছে? সিকিওর ফাইন্যান্সকে এনবিএফসি লাইসেন্স দিয়েছে এডুকেশন লোন দেওয়ার জন্য, 50,000 থেকে 5 লাখ দিতে পারবে। এটাই ইম্পর্টেন্ট, 50,000 থেকে 5 লাখ। আর রেজিস্টার আর এনবিএফসি লাইসেন্সের জন্য রিকোয়ারমেন্ট কি? কোম্পানিজ অ্যাক্ট 2013 মধ্যে রেজিস্টার থাকতে হবে আর মিনিমাম নেট ওন 2 CR। আর ওখানে আইসিসির জন্য তোমার ওখানে লাগছিল 5 CR। ঠিক আছে, এবার আরবিআই রিটেন করেছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট লিমিট গভর্নমেন্ট অ্যান্ড কর্পোরেট বন্ডসের জন্য FY26 জন্য ফরেন অ্যান্ড পোর্টফোলিও ইনভেস্টর লিমিট কতটা কে ইনভেস্ট করতে পারবে সেটার লিমিট লাগিয়েছে। 6% লাগাবে সেন্ট্রাল গভর্নমেন্ট সিকিউরিটিজে, 2% লাগাবে স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিজে, আর 15% লাগাবে কর্পোরেট বন্ডসের ওপরে। 6-2-15 সেন্ট্রাল, স্টেট, কর্পোরেট। ঠিক আছে, জেনারেল ইনভেস্টমেন্ট লিমিট গভর্নমেন্ট সিকিউরিটিতে জেনারেল লিমিট হচ্ছে তোর কত? 2.79 ট্রিলিয়ন এপ্রিল থেকে সেপ্টেম্বর 2025, 2.89 ট্রিলিয়ন অক্টোবর থেকে মার্চ 2026 অবধি। কর্পোরেট বন্ডস 8.22 ট্রিলিয়ন আর 8.80 ট্রিলিয়ন। ঠিক আছে, অলরেডি গভর্নমেন্ট সিকিউরিটিসে 22.3% লিমিট ফুলফিল হয়ে গেছে, আর কর্পোরেটে 15.7% লিমিট ইউজড হয়ে গেছে। ফরেন ইনভেস্টর পোর্টফোলিওতে তুমি 6% সেন্ট্রালে, 2% স্টেটে, 15% কর্পোরেটে। এখানে করার দরকার নয়, এটাও করার দরকার নেই, অলরেডি ইউজ দেখতে পারো। 22.3 লিমিট ইউজ হয়ে গেছে, এখানে 15.7% ইউজ হয়ে গেছে। ওকে, আরবিআই অ্যাপ্রুভ করেছে রিভোলিউট প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইউপিআই ট্রানজ্যাকশন করতে পারবে ইন্ডিয়াতে। প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট কাইন্ড অফ ইএমআই এর মতো কাজ করবে, রাইট? ইএমআই এর তো প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট। এখানে ওর কাছে অলরেডি আছে ক্যাটাগরি 2 অথরাইজড মানি এক্সচেঞ্জ ডিলার লাইসেন্স। 3 ধরনের হয়, AD1, AD1-2 আর FCMA বা FEMA এরকম কিছু একটা আছে, F দিয়ে স্টার্টিং, ওটা একবার দেখতে হবে। ফরেন এক্সচেঞ্জ ক্রস বর্ডার রেমিটেন্স রেভলিউটকে দিয়েছে প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইউপিআই ট্রানজাকশন ইন্ডিয়াতে করতে পারবে। ক্যাটাগরি 2 অথরাইজড মানি এক্সচেঞ্জ ডিলার লাইসেন্স ওর কাছে অলরেডি আছে। ওপেনিং অফ অ্যান অপারেশন ডিপোজিট অ্যাকাউন্ট মাইনার্সদের জন্য। তুমি মাইনার্সদের জন্য ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারো যদি 10 বছরের বেশি হয়। 10 বছরের যদি বেশি হয় তাহলে ইন্ডিপেন্ডেন্টলি ওপেন করতে পারবে। ওখানে তুমি এটিএম কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট পেমেন্ট সব কিছু করতে পারবে আন্ডার সেকশন 35A and 56 অফ ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট 1949। যদি 10 বছরের কম অথবা 10 বছরই হয় তাহলে গার্ডিয়ান লাগবে, যার সাথে তুমি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবে। সেটা মাদার অর ফাদার যে কেউ হতে পারে। কিন্তু সেকশন 6 অফ হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জিয়ানশিপ অ্যাক্ট 1956 এখানে অনলি ফাদার ইফ অ্যালাইভ তাহলেও গার্ডিয়ান হতে পারবে। ঠিক আছে, আরবিআই বলে দিয়েছে যে কোনো মাইনরও ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারে। যদি 10 বছরের বেশি হয় তাহলে ইন্ডিপেন্ডেন্টলি খুলতে পারবে, যদি 10 বছরের কম হয় তাহলে গার্ডিয়ান লাগবে। মাদার অথবা ফাদার দুজনেই খুলতে পারে। কিন্তু সেকশন 6 অফ হিন্দু মাইনরিটি অ্যাক্ট অ্যান্ড গার্ডিয়ানশিপ অ্যাক্ট
অফ 1956 শুধুমাত্র ফাদারই মাইনরের অ্যাকাউন্ট খুলতে পারবে। আরবিআই ইন প্রিন্সিপাল অথরাইজেশন দিয়েছে আরবিআই পিবি পেকে, ইন প্রিন্সিপাল অথরাইজেশন পিবি পেকে অপারেট করতে পারবে অনলাইন পেমেন্ট এগ্রিগেটর হিসেবে আন্ডার পেমেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট 2007 স্টার্ট করেছিল 2024-এ। 2024 থেকে অনলাইন পেমেন্ট এগ্রিগেটরের লাইসেন্স দিচ্ছে। অথরাইজ ক্যাপিটাল 50 CR থাকতে হবে, পেড আপ ক্যাপিটাল 27 CR থাকতে হবে। পেমেন্ট এগ্রিগেটর মার্চ 2020-তে স্টার্ট হয়েছিল। এখানে হচ্ছে আরবিআই ইন প্রিন্সিপাল অথরাইজেশনের লাইসেন্স দিয়েছে পিবি পেকে অপারেট করতে পারবে অ্যাজ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর আন্ডার পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007 স্টার্ট করেছিল এপ্রিল 2024-এ। অথরাইজ ক্যাপিটাল থাকতে হবে 50 CR আর পেড আপ ক্যাপিটাল থাকতে হবে 27 CR। পেমেন্ট এগ্রিগেটর মার্চ 2020 থেকে স্টার্ট হয়েছিল। ঝাড়খণ্ড আর এসবিআই কোলাবোরেট করেছে, ইন্স্যুরেন্স বেনিফিট দেবে স্টেট গভর্নমেন্ট, মানে ঝাড়খণ্ড গভর্নমেন্টের এমপ্লয়িজদের। ঝাড়খণ্ড এসবিআইয়ের সাথে কোলাবোরেট করেছে। 1 CR দেবে ডেড ডিসেবিলিটি ডিউ টু অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। আরবিআই ম্যান্ডেট করেছে ব্যাঙ্কসদেরকে যে টু ট্রানজিশন টু bank.in ডোমেনে চেঞ্জ করতে হবে জলদি। 31 অক্টোবর 2025-এর মধ্যেই bank.in ডোমেনে আসতে হবে। .bank.in .bank.in ওকে। ইন্ট্রোডিউস করেছিল 7 ফেব্রুয়ারি 2025-এ ইন্ট্রোডিউস করেছিল। লাস্ট ডেট হচ্ছে 31 অক্টোবর 2025। রেজিস্টার হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইন ব্যাঙ্কিং টেকনোলজি হায়দ্রাবাদ, ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইন ব্যাঙ্কিং টেকনোলজি হায়দ্রাবাদ, অথরাইজড বাই ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া আন্ডার মেতি। ওকে। আরবিআই ম্যান্ডেট করেছে যে .bank.in ডোমেনে আসতে হবে আন্ডার 31 অক্টোবর 2025। ইন্ট্রোডিউস হয়েছিল 7 ফেব্রুয়ারি 2025। রেজিস্টার হচ্ছে ডেভেলপমেন্ট রিসার্চ অ্যান্ড ইন ব্যাঙ্কিং টেকনোলজি, ডেভেলপমেন্ট রিসার্চ ইন ব্যাঙ্কিং টেকনোলজি হায়দ্রাবাদ, authorized by National Internet Exchange of India under METI. Okay, banks white label ATMs, banks আর ব্যাংকের এটিএম আর হোয়াইট লেভেল এটিএমে 100 টাকা 200 টাকার নোট 75%-এর যতগুলো অ্যামাউন্ট তুমি দিচ্ছ তার 75% তোমাকে 100 আর 200 টাকার নোট রাখতে হবে 30 সেপ্টেম্বর 2025-এর পর থেকে। আর 90% হয়ে যাবে 31 মার্চ 2026। মানে ব্যাংক এটিএমে বলছে ব্যাংকের এটিএম আর হোয়াইট লেভেল এটিএমে যত পরিমাণ টাকা রাখবে তার মধ্যে 75% তোমাকে 100 টাকার আর 200 টাকার নোট রাখতে হবে বাই 30 সেপ্টেম্বর 2025, আর 90% সেটা থাকবে 31 মার্চ 2026। ওকে। এক্সপোর্টস থ্রু warehouses ভারত মার্ট ইন ইউএই, যে এক্সপোর্ট হয় ওয়্যারহাউসে যেটা ভারত মার্ট আছে ইউএইতে, ওখানে রিল্যাক্সেশন দিয়েছে। কীরকম রিল্যাক্সেশন দিয়েছে? একটা হচ্ছে রিপাইট্রেট ফুল এক্সপোর্ট ভ্যালু অফ গুডস উইদিন 9 মান্থস, মানে তুমি যে পরিমাণ এক্সপোর্ট করেছো সে পুরো মানিটা তুমি নিয়ে আসতে পারবে 9 মাসের মধ্যে, ঠিক আছে। লোন উইদাউট প্রি কন্ডিশন, কোনো কন্ডিশন ছাড়াই লোন পাবে যখন তুমি ওপেন করবে বা হায়ার করবে নতুন কোনো ভারত মার্ট। রেমিটেন্স তোমাকে লাগবে, কিছু পয়সা লাগবে বিজনেসটাকে চালানোর জন্য, সেটার জন্য তুমি পাবে। কোনো প্রি কন্ডিশনের দরকার হবে না আন্ডার সেকশন 10(4) সেকশন 11(1) ফিমা অ্যাক্ট 1999, ঠিক আছে। মানে তুমি যে ভারত মার্ট আছে ইউএইতে, যেটা হচ্ছে একটা এক্সপোর্ট ফর ওয়্যারহাউসেস, এক্সপোর্ট করা হয় থ্রু ওয়্যারহাউসেস, ওখানে তুমি ফুল এক্সপোর্ট ভ্যালু পাবে 9 মাসের, ফুল এক্সপোর্ট ভ্যালু পাবে 9 মাসের মধ্যে। আর কোনো লোন পাবে কোনো প্রি কন্ডিশন ছাড়াই, যেখানে তুমি যদি ওপেন করো বা হায়ার করো, নতুন কোনো ভারত মার্ট বানাতে চাও, রেমিটেন্স কোনো তোমার টাকা দরকার বিজনেসটা আগে বাড়ানোর জন্য, সব কার আন্ডারে হবে? সেকশন 10(4) 11(1) ফিমা অ্যাক্ট 1999, ঠিক আছে। এক্সট্রা হচ্ছে অথরাইজ ডিলার 3 টাইপসের হয়, AD1, AD2, আরেকটা আছে তোর ফুল ফ্লেজ মানি চেঞ্জার্স। ওকে।
এডি ওয়ানে কী হয়, শিডিউল কমার্শিয়াল ব্যাংক আর কোঅপারেটিভ ব্যাংক এখানে হ্যান্ডেল করে কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজাকশান, ঠিক আছে। এডি ওয়ান হচ্ছে একটা সব, এখানে এডি ওয়ান হচ্ছে যেখানে সব কিছু হয়। এখানে আমি উল্টো করলাম, এখানে ফার্স্টে আসবে তোর এফ এফ এম সি, ঠিক আছে, এখানে কিছু জিনিসই হয়। তারপরে আসবে এ ডি টু, তারপরে আসবে তোর এ ডি ওয়ান। এডি ওয়ান হচ্ছে বড় সার্কেল যেখানে তোর সব কিছু হয়। এডি টুতে কিছুটা কনস্ট্রেন্ট আছে, এফএমসিএমে খালি তুমি টাকাই এক্সচেঞ্জ করতে পারবে, আর কিছু করতে পারবে না। তাহলে এডি ওয়ান হচ্ছে তো শিডিউল কমার্শিয়াল ব্যাংক আর কোঅপারেটিভ ব্যাংক যেখানে হ্যান্ডেল করা হয় কারেন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজাকশন। কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে ডিলস উইথ শর্ট টার্ম ট্রানজাকশন যেখানে ফ্লো অফ গুড সার্ভিস ইনকাম আর ট্রান্সফার বিটুইন কান্ট্রিজ হয়। কারেন্ট অ্যাকাউন্ট ডিলস উইথ শর্ট টার্ম ট্রানজাকশন, দ্যাট ইজ ফ্লো অফ গুড সার্ভিস ইনকাম ট্রান্সফার বিটুইন কান্ট্রিজ, যেখানে ডিলস উইথ শর্ট টার্ম ট্রানজাকশন হয়, তুমি কাউকে কোথাও টাকা পাঠালে, ফুড পাঠালে, এখানে যদি তোমার টাকার দরকার, কিছু পাঠাচ্ছ এক দেশ থেকে দুসরা দেশ মে, তো ফির কারেন্ট অ্যাকাউন্ট। আর যদি ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে যেখানে তুমি ইনভেস্টই করে দিচ্ছ, এফডিআই ইনভেস্ট করছো, লোনে করছো, যেটা তুমি আনতে পারবে না, তোমার কিছু টাইমের জন্য ওখানে ইনভেস্ট থেকে যাচ্ছে, সেটা হবে তোর ক্যাপিটাল অ্যাকাউন্ট। ওকে, আর এডি টু হচ্ছে অথরাইজড ডিলার টু হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক, রিজিয়নাল রুরাল ব্যাংক, এনবিএফসি, নন ট্রেড রিলেটেড কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। এডি টু হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক, রিজিয়নাল রুরাল ব্যাংক, এনবিএফসি যেখানে কোনো ট্রেড রিলেটেড কারেন্ট অ্যাকাউন্ট, নন ট্রেড রিলেটেড কারেন্ট অ্যাকাউন্ট, মানে কোনো দেশে তুমি কিছু পাঠাতে চাইছো কিন্তু সেটা ট্রেড রিলেটেড হবে না, বাকি আদার্স যে সমস্ত হয়, যে ঘুরতে যাচ্ছ বা কাউকে এডুকেশনের জন্য দিচ্ছ, টিউশন ফিস দিচ্ছ, তাহলে ওইগুলো এডি টুর আন্ডারে আসে। আর ফুল ফ্লেজ মানি চেঞ্জার্স হচ্ছে শুধুমাত্র ওনলি সেল অ্যান্ড পারচেস করে ফরেন এক্সচেঞ্জ, এখানে খালি ফরেন এক্সচেঞ্জ করে। আবার এডি টুও কিন্তু ফরেন এক্সচেঞ্জ করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ এডি ওয়ানও করতে পারবে, কিন্তু ফুল ফ্লেজ মানি চেঞ্জার্স হচ্ছে একটু লিমিটেড।